আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোকাস মিডিয়া এজেন্সি কর্তৃক প্রযোজিত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ পাক্ষিক অনুষ্ঠানে আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় বীমা শিল্পে বিশৃঙ্খল পরিস্থিতির কারণ ও প্রতিকার। প্রিয় দর্শক, বাংলাদেশে বেসরকারি খাতে ৪৫টি এবং নন লাইফ খাতে ৩৫টি বীমা কোম্পানি কাজ করে যাচ্ছে। জনসংখ্যার অনুপাতে ৩৫টি কোম্পানি জীবন বীমা কোম্পানিকে অতিরিক্ত বলা না গেলেও ব্যবসার অনুপাতে সাধারণ বীমা কোম্পানির সংখ্যা অনেক বেশি। কোম্পানির আধিক্যের কারণে বীমা শিল্পের স্বাভাবিক গতিতে কাজ করতে পারছে না। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবার কারণে বীমা শিল্পের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং হচ্ছে। জাতীয় অর্থনীতিতে বীমা শিল্পের অবদান পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক নিচে। সময় এসেছে বীমা শিল্পের শৃঙ্খলা ফিরিয়ে আনার। আজ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বরেণ্য বীমা ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আলমগীর চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এবং জনাব মোহাম্মদ সেলিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তাকাফুল ইসলামী পিএলসি। অনুষ্ঠানটি গ্রন্থনা, গবেষণা এবং উপস্থাপনায় রয়েছে আমি আবুল কালাম আজাদ। বীমা শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনার উপায়ের উপরে আমরা তাদের নিকট থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাব ইনশাল্লাহ। অনুষ্ঠানটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর সহযোগিতায় আয়োজন করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনায় শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই জনাব মোহাম্মদ সেলিম সাহেবের কাছে জানতে চাইব, আমরা সবাই একমত যে বীমা শিল্পে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। এর কারণ কি বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আলোচনার শুরুতে আমি এশিয়ান টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠানের বা প্রোগ্রামের আয়োজন করার জন্য। সাথে সাথে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের উপস্থাপক জনাব আবুল কালাম আজাদকে আমাদেরকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে যে আলোচ্য বিষয় বীমা শিল্পে বিশৃঙ্খল পরিস্থিতির কারণ কি, এখানে অনেকগুলি কারণ নিহিত রয়েছে। আমি মূল কয়েকটি বিষয় এখানে আলোকপাত করতে চাই। আমরা যদি প্রথমে দেখি, আমাদের দেশে পাবলিক অ্যাওয়ারনেসের খুব অভাব। পাবলিক অ্যাওয়ারনেস কম থাকার কারণে আমাদের যে বীমা শিল্প, সেই বীমার বিষয় ম্যাক্সিমাম লোক এটার বিষয় জানেন না কিংবা জানার চেষ্টাও করেন না। আর কিছু লোক এ বিষয়ে জ্ঞান থাকলেও খুব সীমিত, যার কারণে তারা খুব সহজে প্রতারিত হয়। এছাড়া আমি আরও কিছু দেখি যে আমাদের দেশে দক্ষ, সৎ ও প্রশিক্ষিত জনবলের খুব অভাব। কিছু জনবল আছে মাঠে ঘাটে কাজ করে, বাট এরা প্রশিক্ষিত কিংবা দক্ষ নয়, এবং এখানে কিছুটা সততারও ঘাটতি রয়েছে। এছাড়াও একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হলো আনএথিক্যাল কম্পিটিশন। আমি যদি বলি এই আনএথিক্যাল কম্পিটিশনের কারণটা কি, কারণ মূলত আপনি একটু আগে উপস্থাপনে বলেছিলেন যে আমাদের একটা ছোট্ট অর্থনীতি, সেখানে অলমোস্ট সাধারণ বীমা সহ ৪৬টি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যেখানে ইন্ডিয়ার মতো দেশে মাত্র ৩৪টি নন লাইফ ইন্স্যুরেন্স আছে, আর আমাদের দেশে হলো ৪৬টি। এই জন্য দেখা যায় কোনো একটা ব্যবসার যখন আমরা অফার পাই, সেখানে কয়েকটা কোম্পানির লোক গিয়ে কম্পিট করে।
এই যে ব্যবসা ধরার জন্য এক একজনের এক একটা আনইথিক্যাল অফার থাকে। আমাদের আইডিআর কর্তৃক এজেন্ট কমিশন 15% নির্ধারণ করলেও তারা ওখানে গিয়ে বিভিন্ন ফর্মে সেটাকে 50, 60, 70% নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার কারণে মূলত আমাদের দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জি। এছাড়াও আমাদের দেশে এই বিশৃঙ্খলতার কারণে বা হাই কমিশন দেওয়ার কারণে ক্লেমগুলো প্রপারলি এবং টাইমলি সেটেল করা হয় না। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে কিছু ভুয়া পলিসি ইস্যু হয় এবং গ্রাহকের টাকা আত্মসাৎ করা হয়। এগুলাকে আমি আমাদের বীমা শিল্পের বিশৃঙ্খলার জন্য মেন ফ্যাক্টর বলে মনে করি। জি, ধন্যবাদ জনাব মোহাম্মদ সেলিম। আমি জনাব আলমগীর সাহেবের কাছে আসব। আপনি একটু বলবেন সেটা হচ্ছে কী কী কারণে জীবন বীমা খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে? ধন্যবাদ আপনাকে এবং এশিয়ান টিভির সম্মানিত দর্শকদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি সুন্দর প্রশ্ন এবং যুগোপযোগী এটা প্রশ্ন। বর্তমান বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির যে পজিশন, যে পরিস্থিতি, বিশৃঙ্খলার সর্বপ্রথম যে লাইফ ইন্স্যুরেন্সে হচ্ছে যে আপনার অতিরিক্ত কস্টিং আর মানে কি বলবো এটাকে প্রতিযোগিতার যে বিষয়টা আছে, একটা বিজনেস আনার জন্য মানুষের যে একটা স্বাভাবিক প্রতিযোগিতা থাকবে, সেই প্রতিযোগিতাটাকে আমরা নিয়ে যাচ্ছি খারাপের দিকে, আনইথিক্যালি। কারণ বাংলাদেশে আপনার বর্তমানে 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করতেছে। যদিও বাংলাদেশের জনগণের যতটুক জনসংখ্যা তার 5 to 6% এখনও পর্যন্ত বিমার আওতায় আসছে, বাট অনেক বড় একটা অংশ বিমার আওতায় আসে নাই। এটার মূল কারণটা হচ্ছে যে বিশৃঙ্খলা যেটাকে বলি আমরা, সেটার এক নম্বরে হচ্ছে আপনার অতিরিক্ত কমিশন এবং সরকার কর্তৃক নির্ধারিত কমিশনের অতিরিক্ত বেশি ইনসেন্টিভ নাম দিয়ে কিংবা বিভিন্নভাবে আমরা বিভিন্ন কোম্পানিগুলো অতিরিক্ত কমিশন দেওয়ার কারণে এবং ম্যানেজমেন্টের কিছু দুর্বলতা, উইকনেসের কারণে এবং সর্বোপরি মালিক পক্ষের কিছু কিছু কোম্পানির মালিক পক্ষের অসৎ আচরণ, দুর্নীতির কারণে যে ওই কোম্পানিগুলো গ্রাহকের টাকা দিতে পারছেন না সময় মতো, এটা নিয়ে মার্কেটে একটা ব্যাড ইফেক্ট আছে, যে কারণেই এই বিশৃঙ্খলাটা আছে। আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যারা কর্মরত আছে, আমরা যারা ফিল্ড অফিসার হিসেবে কাজ করি, আমাদের এখানে কিন্তু প্রশিক্ষণের খুব বেশি অভাব। আমরা একটা কোম্পানি বাংলাদেশের বাজারে আসার পর মালিক পক্ষ বলেন অথবা ম্যানেজমেন্টে যারা থাকে তারা বলেন, বিজনেসটা আনার জন্য কিন্তু একটা প্রতিযোগিতায় নামিয়ে দেয় কর্মীদেরকে, বাট এই কর্মীটাকে প্রশিক্ষিত করে যে মাঠে নামানো প্রয়োজন, সেটা কিন্তু আমরা অনেকেই বিবেচনায় আনি না। এখন এই ব্যাপারগুলো যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর পজিশনে আসতে পারবে, প্রত্যেকটা ম্যানেজমেন্ট বোর্ড এবং সর্বোপরি কর্তৃপক্ষ এই ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর এবং সঠিক অবস্থানে এসে এটাকে জোরালোভাবে তদারকি করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই বিমার বিশৃঙ্খলা ফিরিয়ে আসবে, এটা আমি অন্ততপক্ষে আমার জায়গা থেকে বিশ্বাস করি না। জি, ধন্যবাদ জনাব আলমগীর সাহেব। আমরা জনাব মোহাম্মদ সেলিম সাহেবের কাছে আবারও যাব। নন লাইফ বিমার ক্ষেত্রে আপনি বলেছেন যে মানে বিজনেস ভলিউমের তুলনায় কোম্পানির সংখ্যা বেশি হওয়ার কারণে এটা একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, আনইথিক্যাল কম্পিটিশন হচ্ছে। তাছাড়া নন লাইফের ক্ষেত্রে আর কি কি সমস্যা আছে যার কারণে অসম এবং আনইথিক্যাল কম্পিটিশনটা সৃষ্টি হয়েছে, সেটা একটু বলবেন? জি, ধন্যবাদ। আমরা একটু পরে বলেন। সেটা হচ্ছে যে আমরা একটু বিরতি যাওয়ার সময় হয়েছে, আপনার কথাটা আমরা একটু বিরতির পর শুনব। প্রিয় দর্শক, ইসলামী ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানের সময় হলো একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা শুনছিলাম জনাব মোহাম্মদ সেলিম সাহেবের কাছে যে
অসম প্রতিযোগিতার আর কি কি কারণ আছে বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ। আমি মনে করি আরও কিছু কারণ ইনভলভ আছে। এর ভিতরে একটা হতে পারে যে আমাদের যে কর্তৃপক্ষ নিয়ন্ত্রক বডি, তারা প্রপারলি আইন থাকলেও আইনের প্রয়োগটা যথাযথভাবে পরিপালনে আমাদেরকে বাধ্য করছে না। মানে আইনের প্রয়োগটা নেই ওরকম, আইনের প্রয়োগটা হচ্ছে না। পাশাপাশি হলো তাদের দুর্বল মনিটরিং। এটার জন্য কর্তৃপক্ষ দায়ী না, মূলত আমাদের এই যে প্রায় 82টা কোম্পানিকে দেখভাল করার জন্য যে জনবলের দরকার, আমার মনে হয় তার 20%ও জনবল নাই। ইচ্ছা আছে কিন্তু ওনারা প্রপারলি মনিটরিংয়ে সুযোগ পাচ্ছে না। আমি মনে করি এক্ষেত্রে সরকারের দৃষ্টি দেওয়া উচিত, যাতে এই সেক্টরে শৃঙ্খলা আনার জন্য সরকার আইডিআরে জনবল বৃদ্ধি করেন। জি ধন্যবাদ জনাব মোহাম্মদ সেলিম সাহেবকে। আমি আলমগীর সাহেবের কাছে আবারও জানতে চাইব, জীবন বীমার ক্ষেত্রে কোনো কোনো কোম্পানি মেয়াদ শেষে গ্রাহকের টাকা ফেরত দিতে পারে না, এর কারণ কি বলে আপনি মনে করেন? এটা তো প্রধান এবং প্রথমত কারণ হচ্ছে আমাদের দেশে যে আমার পূর্ববর্তী সেলিম সাহেব যেটা বলে গেছেন, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের তদারকিতে দুর্বলতা আছে এবং কিছু সিস্টেমেও দুর্বলতা আছে। আমাদের দেশে বাংলাদেশে যে বিমা কোম্পানিগুলো প্রতিষ্ঠা করেন, মালিক পক্ষ মনে করেন এটা নিজেদের একটা প্রতিষ্ঠান এবং গ্রাহকের কাছ থেকে যখন টাকাগুলো কর্মীদের মাধ্যমে বিজনেস হিসেবে প্রিমিয়াম হিসেবে আনা হয় এবং কোম্পানির অ্যাকাউন্টে যখন টাকাটা ঢুকানো হয়, মালিক পক্ষ মনে করে এই টাকাটা নিজেদেরই টাকা এবং এটাকে ম্যানেজমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে টাকাটাকে বের করে নেন। আপনি যেসব কথা যেটা বললেন যে বিভিন্ন কোম্পানি, আমি নাম বলতে চাই না, নাম বলবও না, আমরা সকলেই জানি বাংলাদেশের অনেকগুলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা সময় মতো এখন গ্রাহকের টাকা দিতে পারছেন না। তার প্রধান কারণ হচ্ছে মালিক পক্ষ সেই টাকাগুলোকে আত্মসাৎ করেছেন গ্রাহকের টাকা। 2 নাম্বার হচ্ছে ওই যে বললাম ওভার কস্টিং। আমাদের বাংলাদেশ সরকার ইদরা ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের উপরে একটা কস্ট নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু আমরা ওই যে অসম প্রতিযোগিতা এবং দুর্বল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে একটা কোম্পানি যা খরচ করতেছে, আমি পাশাপাশি আরেকটা কোম্পানি দেখা যাচ্ছে অনেক বেশি খরচ করে ওই বিজনেসটাকে আনার জন্য পায়তারা করে। এটা প্রশিক্ষণের অভাব থাকার কারণেই আমরা এই ভুল পথে আমরা এগোই এবং এই দুর্বল ম্যানেজমেন্ট এবং প্রশিক্ষণের অভাব এবং ওভার কস্টিং এবং মালিক পক্ষের দুর্নীতি, মোট কথা হচ্ছে যে এইসব কারণেই কিন্তু মালিক পক্ষের দুর্নীতির কারণেই মানে লাইফ ফান্ডে যে টাকা থাকার কথা সে টাকা থাকতেছে না, খরচ হয়ে যাচ্ছে, অথবা তারা বিভিন্নভাবে এটাকে নিয়ে যাচ্ছে। পরে যখন টাকা ফেরত দেওয়ার সময় আসে তখন দেখা যাচ্ছে যে আমার ফান্ডে যে পরিমাণের টাকা আমার দেওয়া লাগবে, গ্রাহককে রিটার্ন দিতে হবে, সেই পরিমাণের আমার ফান্ডে টাকা নেই, যে কারণে দিতে পারছেন না। আলমগীর সাহেবকে ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আমি সেলিম সাহেবের কাছে আসবো যে আইডিআর এর নিয়ম অনুসারে অনেক কোম্পানি ব্যবস্থাপনা ব্যয় সীমার মধ্যে রাখতে পারছে না, এর কারণ কি বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ। খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা প্রায় ইন্স্যুরেন্স কোম্পানি এটা ফেস করছে। আইডিআরের যে কস্টিংয়ের যে স্ল্যাব বা সীমা, এটা আসলে আমাদের মার্কেটে যে বর্তমান অবস্থা, সে অবস্থার আলোকে পরিপালন করা একেবারে কষ্টসাধ্য। এর অন্যতম কারণ হতে পারে এক্সেস কমিশন। আইডিআর নির্ধারণ করছেন 15% এজেন্ট কমিশন, কিন্তু এজেন্ট কমিশনের পাশাপাশি আমার মার্কেটিংয়ের লোককে স্যালারি দিতে হয়, সেটা অলমোস্ট 15 থেকে 20%। পাশাপাশি আমাদের যে ডেস্ক ওয়ার্কার আছে, এমপ্লয়ি আছে, তাদের স্যালারি, এছাড়াও আমাদের যে গাড়ির ফুয়েল, গাড়ির মেনটেনেন্স, এসব খরচগুলো যদি আমরা যোগ করি তাহলে সেটা 60 থেকে 70% হয়ে যায়। অতএব আইডিআরের নির্ধারিত 30 থেকে 35% কস্ট এটা মেনটেন করা বর্তমান বাজার ব্যবস্থায় এটা ভেরি ডিফিকাল্ট। এই যে আমাদের অসম প্রতিযোগিতার বাজারে কিছু অনিয়ম হয়,
সে অনিয়মগুলা কারণে আইডিয়া থেকে কিছু ফাইনও করে, সে ফাইনটাও আবার আমার এই কস্টিংয়ের উপরে অ্যাড হয়, প্রভাব পড়ে। তাহলে কস্টিং কমানোর সুযোগটা কোথায়? আমি দেখতেছি কস্টিং বাড়ানোর অনেক পথ আছে, কিন্তু কমানোর পথটা খুবই সীমিত। মানে তার মানে আপনার কথা হচ্ছে যে একটা কথা বলেন নাই আপনি, সেটা হলো ম্যানেজমেন্ট কস্টের সাথে যদি ব্যবসা সংগ্রহ করতে কমিশন দিতে হয়, তাহলে তো আসলে নন লাইফ বিমার ক্ষেত্রে কোনো প্রিমিয়ামের কিছু অংশই থাকে না। আর থাকে এক্ষেত্রে যদি এটা এজেন্ট কমিশনটা অন্তত তুলে দেওয়া যায়, তাহলে মনে হয় এক্ষেত্রে কিছুটা কস্টিংটা ব্যালেন্স করা যাবে। জি, ধন্যবাদ জনাব মোহাম্মদ সেলিমকে। আমি আলমগীর সাহেবের কাছে আবারও আসব। আপনাদের কথায় শুরুতে আসছে পাবলিক অ্যাওয়ারনেসটা আমাদের এখানে নেই বিমা করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি সেটাকে মাথায় রেখেই বলছি, বাংলাদেশে জীবন বিমার জনসংখ্যার অনুপাতে আপনার তথ্য অনুযায়ী 5% মানুষও এখনো বিমা পলিসি গ্রহণ করেনি বা বিমার আওতা আসেনি। তো এর কারণ কি হতে পারে? আমরা আপনার এই কারণটা শুনবো আরেকটি ব্রেকের পরে। প্রিয় দর্শক, ইসলামে ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানের সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা জনাব আলমগীর সাহেবের কাছে শুনছিলাম যে 5%-এর উপরেও মানুষ বিমা পলিসি গ্রহণ করেনি। কারণটা কি বলে আপনি মনে করেন? এটা প্রধান কারণ হচ্ছে অ্যাওয়ারনেস। আমাদের ইন্স্যুরেন্সটা কি, বিমাটা একটা মানুষের জীবনে কী জন্য প্রয়োজন, একটা পরিবারের জন্য বিমার কি প্রয়োজনীয়তা আছে, এই জিনিসটা কিন্তু আমাদের বিজ্ঞাপন বলেন এবং প্রচারণা বলেন, আমাদের দেশের সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর এটা যথেষ্ট অভাব আছে। অ্যাওয়ারনেসটা নাই আমাদের মাঠ পর্যায়ে। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যতটুকুই আছে এখানে, যেহেতু একটা পলিসি যখন একটা গ্রাহকের কাছে যখন আমার একজন বিমা কর্মী যায় একটা পলিসি করানোর জন্য, এখানে দেখা যাচ্ছে তার পার্শ্ববর্তী আরেকজন তাকে সাউন্ড দিচ্ছে বিমা করলে টাকা পাওয়া যায় না। বাবা তো জানে, এটা তো ঠিক। হ্যাঁ, এটা সত্যতা আছে। হয়তো বা দেখা যাচ্ছে যে তার পাশে আরেকজন বলছে যে আমি নিজে বিমা করেছি, আমার ম্যাচুরিটি হয়েছে আরও 2 বছর আগে, 3 বছর আগে, 6 মাস আগে, আমি এখনও টাকা পাচ্ছি না। তাহলে একজন যখন এই কথাটা শুনবে, একটা এলাকায় যখন এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হবে, ঠিক সেই এলাকায় চতুর্পাশে আর কেউ বিমার ব্যাপারে আগ্রহী হবেন না, বিমার প্রতি অনাস্থা এসে যাবে। ঠিক এই পরিস্থিতিটা কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি বিরাজমান বর্তমান। আমার ম্যানেজমেন্ট কিংবা বোর্ড বলেন আর কর্তৃপক্ষ বলেন, কোম্পানিগুলোকে সেইভাবে সঠিকভাবে কঠোর হস্তে তদারকি করতে হবে। জি, এবং সেই জিনিসটার অভাব আছে বিদায় আমরা এইসব ব্যাপারে আসলে পিছিয়ে আছি। মানুষ বিমাকে গ্রহণ না করে রিজেক্ট করার সংখ্যাটা বেশি আমাদের দেশে, বাংলাদেশে। আশা করি সরকার এবং কোম্পানির পরিচালনা পরিষদ বিষয়গুলো দেখবেন। আমি সেলিম সাহেবের কাছে সংক্ষেপে জানতে চাইব যে আমরা নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 50% রিইন্স্যুরেন্স সাধারণ বীমা কর্পোরেশনের সাথে করতে হয়। এক্ষেত্রে বিভিন্ন অভিযোগ রয়েছে। আপনার দৃষ্টিতে এই ক্ষেত্রে সাধারণ বীমার ভূমিকা কি হওয়া উচিত এবং কি আছে? জি, ধন্যবাদ। আমাদের অ্যাজ পার ল অফ দি ল্যান্ড, আমাদের যে রিস্ক বা যে ব্যবসা, তার 50% অ্যাটলিস্ট আমরা দেশে রিইন্স্যুরেন্স করতে হবে, বাকি 50% আমরা বিদেশে যেতে পারি। বাট এখানে আমাদের একমাত্র রিইন্স্যুরার হলো সাধারণ বীমা কর্পোরেশন। তাই আমাদের যে 50% অ্যাটলিস্ট সেটা অবশ্যই সাধারণ বীমার সাথে করতে হবে। এবং সাধারণ বীমা এক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করছে, যদিও সাধারণ বীমার কিছু ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে বা ডিলে হচ্ছে। ইন স্পাইট অফ দ্যাট, দেশের অর্থনীতিকে ঠিক রাখার জন্য, দেশের অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখার জন্য এবং কোম্পানিগুলোকে মানে বাজারে সচল রাখার জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন তারা
নন লাইফ বিমা কোম্পানিগুলোকে পুনঃবিমা সুরক্ষা প্রদান করে। পাশাপাশি দেশের যে সরকারি সম্পত্তি বা কাঠামোগুলা এগুলো 100% তারা ইন্স্যুরেন্স করে এবং সেটাকে তারা সুরক্ষিত করে। এছাড়াও দেশের নন লাইফ বিমা কোম্পানির বাজার ব্যবস্থাকে স্থিতিশীল রাখার জন্য ওদের ভূমিকা অনেক অনেক গুরুত্বপূর্ণ। জি, আমরা শুনবো, আমাদের হাতে একেবারেই সময় কম। আমি আলমগীর সাহেবের সাথে একেবারে সংক্ষেপে দুই এক কথা জানতে চাইব যে বিমা শিল্পের বিশৃঙ্খলতা ফিরিয়ে আনার জন্য কি কি পদক্ষেপ এই মুহূর্তে দরকার? সর্বপ্রথম হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে এবং সেটা কর্তৃপক্ষকেই উদ্যোগ নিতে হবে। নাম্বার 2, দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। নাম্বার 3, আমাদের মালিক পক্ষকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে তাদের নিয়ন্ত্রণটাকে কন্ট্রোল করতে হবে এবং কর্তৃপক্ষ সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং কর্তৃপক্ষকে অনেক ক্ষেত্রে সংস্কার করতে হবে। কর্তৃপক্ষের মাঝেও কিন্তু ওই যে একটা কথা আছে না, শস্যের মধ্যে যদি ভূত থাকে, আমাদের শস্যের মধ্যে কিন্তু ভূত আছে। সেই কর্তৃপক্ষকেও কিন্তু সংস্কার করতে হবে। ওইটা যদি শক্ত হয় তাহলে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি অবশ্যই শক্তিশালী হবে এবং ওদের ভবিষ্যতে ভালো সম্ভাবনা আছে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ জানাচ্ছি যে আজকের সময়োচিত কিছু প্রশ্ন ছিল সেগুলোর উত্তর যথাযথভাবে পেয়েছে। এর দ্বারা জাতি এবং জনগণ আশা করি উপকৃত হবে। প্রিয় দর্শক, আজকের আলোচনায় উঠে এসেছে যে বিমা শিল্প কাঙ্ক্ষিত মানে পরিচালিত হচ্ছে না, জাতীয় অর্থনীতিতে কোনো ভূমিকা রাখতে পারছে না। কোম্পানির সংখ্যাধিক্য, অর্থনৈতিক অসম প্রতিযোগিতা এবং দক্ষ ও প্রশিক্ষিত বিমা কর্মীর অভাবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কোম্পানিগুলো কর্তৃক অসম প্রতিযোগিতা বন্ধ, কমিশন বাণিজ্য বন্ধ, নিজস্ব প্রতিকারমূলক ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ সংস্থার কঠোর তদারকির মাধ্যমে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসিকে ধন্যবাদ জানাচ্ছি। এ জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করার জন্য এশিয়ান টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের পরিকল্পনা, গবেষণা ও উপস্থাপনায় ছিলাম আমি আবুল কালাম আজাদ। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।